চায়নার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক, 13টি সমঝোতা ও 2টি চুক্তি সই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমত দুই দেশ। রবিবার থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, জানালেন ভারতীয় হাই কমিশনার। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে জনগণ, মন্তব্য এনসিপির। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি। ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে, মন্তব্য অর্থমন্ত্রীর। গত বছর সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন, টিআইবির জরিপ। এবং ভেনেজুয়েলায় পরপর 2 শক্তিশালী ভূমিকম্পে অন্তত 164 জন নিহত, আহত প্রায় 1000। জরুরি অবস্থা জারি। স্বাগত রাতের বুলেটিনে, সঙ্গে আছে আমি কাজে আসা। আমি লিডিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। চায়নার সাথে বাংলাদেশের 2টি চুক্তি ও 13টি সমঝোতা সই হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা এবং অভিন্ন নদীর সংকট সমাধানেও বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দেবে চায়না সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের 3য় দিনে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বাংলাদেশে ইকোনমিক জোন করতেও চায়না পাশে থাকবে বলে জানান উপদেষ্টা। চায়না সফরের 3য় দিনে বেইজিংয়ে চায়না গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা জানানো হয়। সেখানে চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চায়না ও বাংলাদেশের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়, যেখানে রয়েছে রপ্তানি বৃদ্ধি, ব্যাংক খাতে বিনিয়োগ, কারিগরি শিক্ষা প্রসার, বাণিজ্য সহায়তা সহ 13টি সমঝোতা। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চায়নার পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে চায়নার সরকার। তিস্তার প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটা বিএনপি নির্বাচনে ইশতেহারে প্রণীত রয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, তাদের যে নো হাওয়া বা জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিফাইন করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে তারা ইনভলভ হবে বলে আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, চায়নার বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে চায়না সহায়তা করবে বলেও জানান মাহাদি আমিন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার আধুনিকায়ন ও এই কাজে দক্ষ জনবল তৈরি এবং ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করতে চায়না সার্বিক সহযোগিতা দেবে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র। ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। এছাড়া গণমাধ্যমে বিনিয়োগ, সর্বোপরি রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চায়না। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরে যে কয়েকটি বিনিয়োগ বিষয়ক সমঝোতা স্বাক্ষর সই হয়েছে তা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না। এর আগে চায়নার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। সকালে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামে এক বিনিয়োগ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, বিনিয়োগকারীদের সহায়তায় চায়না শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চায়না বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বিডা, যেখানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ ও চায়নার ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। Bangladesh is undergoing a
monumental economic. বাংলাদেশ ব্যবসার জন্য মুক্ত ও বিনিয়োগকারীদের জন্য ভালো পরিবেশ বিরাজমান। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। And I clearly say that Bangladesh is open for business. সরকার প্রধান বলেন, চায়না বাংলাদেশ সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেজিং এর সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। We are inviting Chinese companies. চায়না তাদের উৎপাদন ব্যবস্থার বিভিন্ন অংশ বাংলাদেশে স্থানান্তর করতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো 15 দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। We are developing dedicated বাংলাদেশ ব্যবসার জন্য মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমরা আমাদের দীর্ঘদিনের বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। in Anora. দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদেশি বিনিয়োগ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা নেয়ার পরে চীন সফরে এসে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করছেন বাংলাদেশ এখন অনেকটাই বিনিয়োগের জন্য নির্ভরশীল হয়ে উঠেছে এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে তার সরকার কাজ করে যাচ্ছে। তাই বিনিয়োগকারীদেরকে বললেন, বাংলাদেশে যদি তারা বিনিয়োগ করে তাহলে তাদের অর্থ এবং লভ্যাংশ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বহুমুখী পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ, প্রধানমন্ত্রী চায়না সফর তারই বহিঃপ্রকাশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগোচ্ছেন। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার থেকে এই ভিসা আবেদন করা যাবে। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা কার্যক্রম পরিদর্শন শেষে তথ্য জানান ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র জমা দেন হাই কমিশনার। 24-এর গণ অভ্যুত্থানে ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশ জুড়ে ভারতের ভিসা কেন্দ্রগুলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। এই অবস্থায় প্রায় 2 বছর বন্ধ থাকে ভারতের ভ্রমণ ভিসা। এমন পরিপ্রেক্ষিতে দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা কেন্দ্র পরিদর্শনে আসেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে আসা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে কেবল ভারতের ভিসা নিয়ে কথা বলেন হাই কমিশনার। জানান, আগামী রবিবার থেকে ভ্রমণ ভিসা চালু করছে তার সরকার। নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। পর্যায়ক্রমে ভিসা কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী। একটু যদি ওয়েট করতে হয় বাচ্চাদের জন্য অনেক সমস্যা, জানেন ওই জিনিসটা আমি বললাম আমার অফিসার থেকে। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়, কিন্তু আমি মোটামুটি অনেক খুশি। আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। এর আগে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিক কাজ শুরু করেন তিনি। একই দিন ভারত সরকারের পক্ষ থেকে তাকে মন্ত্রী পদমর্যাদা দেয়া হয়। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার, গুম খুনের বিচার ও ঋণখেলাপি ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন এনসিপি সংসদ সদস্যরা।
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা অভিযোগ করেন, রাজনৈতিক সংস্কারের মতো আর্থিক খাতের সংস্কারও সরকার এড়িয়ে যাচ্ছে। এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, আর্থিক খাতে চরম অরাজকতা চলছে, কিন্তু তা সুরাহা করতে সরকারের কোনো উদ্যোগ নেই। ঘোষিত বাজেটকে বিনিয়োগ পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ না হওয়ার মনোভাবকে সাধুবাদ জানান এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে গুম খুনের বিচার নিশ্চিতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেন। তার অভিযোগ, ঋণখেলাপি ও চিহ্নিত অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সরকার। বিরুদ্ধে মামলা করা হয়েছে মাননীয় স্পিকার, এটা খুবই দুঃখজনক। যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হন নাই, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। মাননীয় স্পিকার, প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা দুইটা এক না মাননীয় স্পিকার। আমরা ওয়েলকাম করি উনি প্রতিশোধ পরায়ণ হন নাই, ব্যক্তিগত রাগ ক্ষোভের উঠে উনি উঠতে পেরেছেন, কিন্তু আমরা এটা ওনার কাছ থেকে শুনতে চাই, উনার দলের কাছ থেকে শুনতে চাই গুম খুনের হত্যার উনি সুবিচার নিশ্চিত করবেন। জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। দুপুরে জামায়াতের প্রধান কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছিল, ফলে দেশের গণতন্ত্রের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। আন্দোলনের ৩৬ দিনে ১ জুলাই থেকে ১৫ জুলাই জেলা ও মহানগর ও শহরে সেমিনার হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন করবে ১১ দল। আর ৫ অগস্ট সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এক থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার, চিত্র প্রদর্শনী রাখা হয়েছে 23, 24, 25। গ্রাফিতি অঙ্কন করা হবে সারা দেশেই, রাজধানী সহ। দেশের ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর কাকরাইলে আইটিবি ভবনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের সময় আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং দেশে বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করছে সরকার। আমাদের ব্যাংকগুলোর দুর্দশা আরেকটা কারণ হচ্ছে, অ্যাপার্ট ফ্রম লুটপাটগুলো তো আছেই, একটা বড় কারণ হচ্ছে কিন্তু এভরিবডি ওয়েন্ট টু হাই স্ট্রিট ব্যাংকস টু বড়ো। ১,২৫,০০০ কোটি টাকার মতন আমার ডেট পে করতেছে। সো ওয়ার ইজ দ্য ফিজিক্যাল স্পেস? ফিজিক্যাল স্পেস তো শ্রিঙ্ক করতে করতে এমন জায়গায় আসছে, এটাকে আবার রিপে করতে হবে, আমাকে ফিজিক্যালি আমার ডেভেলপমেন্টে যেতে হবে, আমার গ্রোথে যেতে হবে, এমপ্লয়মেন্ট। আমরা ১ কোটি এমপ্লয়েবিলিটির কথা বলেছি, নট এ বিগ টার্গেট। ২০২৫ সালে সরকারি বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এক্ষেত্রে পাসপোর্ট ও বিআরটি এর সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে সবচেয়ে বেশি। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি কমাতে বাড়াতে হবে অনলাইনের সেবা। সেবা খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরতে রাজধানীর ধানমন্ডির মাইরাস সেন্টারে সংবাদ সম্মেলন ডাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ২০২৫ সালে বিভিন্ন সেবা খাতে দুর্নীতি ও জাতীয় খানা জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি। দেশের ৮ বিভাগের গ্রাম ও শহরে ১,১৪৯টি এলাকা নির্বাচন করে এই জরিপ করেছে টিআইবি। নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত ২০২৫ সালে দেশের সেবা গ্রহীতাদের ৮১.৬% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার বলে উঠে এসেছে এই জরিপে, যা ২০২৩ সালের শতকরা ১০% কম ছিল। এতে অংশ নেয়া বেশিরভাগ পরিবার মনে করে ঘুষ ছাড়া সেবা পাওয়া কঠিন। ঘুষটাকে একটা বাস্তবতা হিসেবে পরিগণিত করা হয়েছে
এই হারটা আবার গতবার ছিল 2023-এ ছিল 70.9, অর্থাৎ দুইটি মানদণ্ডেই আগের তুলনায় 2023-এর তুলনায় 2024-25 যেই জরিপটা আমরা করেছি সেই জরিপে অবস্থার আরো অবনতি হয়েছে। বিভিন্ন খাতে ডিজিটাল সেবা চালু হলেও তা দুর্নীতি কমাতে পুরোপুরি কার্যকর নয় বলেও উঠে এসেছে টিআইবির প্রতিবেদনে। অনেক ক্ষেত্রেই এখনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হয় সেবা গ্রহীতাদের। ভালোবাসত এই যে ডিজিটাল সেবাটা আমরা প্রচলন করতে পারিনি, তারই কিন্তু প্রতিফল হচ্ছে যে এই যে এই দেশের মানুষ যারা সেবা গ্রহীতা তাদের 81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিচারিক সেবায় ঘুষ ও দুর্নীতির উচ্চহার মানুষের ন্যায় বিচার পাওয়ার পথে বাধা বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। এছাড়া কৃষি, স্থানীয় সরকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও বিআরটিএ খাতে দুর্নীতির প্রবণতা বেড়েছে বা আগের মতোই রয়েছে বলেও উঠে এসেছে এই জরিপে। 2 থেকে 3 বছর পর পর আমরা এই জরিপটি করে থাকি। 1997 সালে আমাদের প্রথম জরিপটি হয়েছিল। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এখন পর্যন্ত 164 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে 9 শতাধিক মানুষ। ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লা গুয়াইরা রাজ্য। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। জোড়া ভূমিকম্পের তাণ্ডবে লণ্ডভণ্ড ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। স্থানীয় সময় বুধবার রাতে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। মুহূর্তের মধ্যে ধসে যায় দেশটির শত শত ভবন। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কারাকাসে মেট্রো ও ট্রেন চলাচল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন অঞ্চলে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে অসংখ্য মানুষ, যে কারণে প্রাণহানি 10,000 থেকে 1 লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। তাদের উদ্ধারে বিরামহীন অভিযান চালাচ্ছেন জরুরি কর্মীরা। ভয়াবহ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্য। এরই মধ্যে ওই অঞ্চলকে ডিজাস্টার জোন বা দুর্গত এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ভূমিকম্পের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে ভেনেজুয়েলা থেকে 1700 কিলোমিটার দূরে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলেও কম্পন অনুভূত হয়। এছাড়া কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলেও অনুভূত হয়েছে ভূকম্পন। আমেরিকার প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা তুলে নেয়। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। হাসপাতাল ও ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য $200 মিলিয়ন তহবিল ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। আগামী কয়েকদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাতের বুলেটিনে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে আলোচনা থাকছে। হামের উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু। মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি 700 ছুঁই। আবারও স্বাগত রাতের বুলেটিন। যাচ্ছি পরের সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানী মোহাম্মদপুরে ট্রাক চালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী 26 জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী গোলাম মঈনুদ্দিন চিশতি জানান, মামলার কয়েকজন আসামি আদালত উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। মামলার অভিযোগ অনুযায়ী 2024 সালের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মোহাম্মদ হোসেন। 31 আগস্ট নিহতের মা রিনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই মামলার কোনো এমসিও নাই যে মেডিকেল রিপোর্ট কী কারণে মারা গেছে। আমরা দেখলাম আয়ুষ তদন্তকারী কর্মকর্তার অভিযোগপত্রে যে কোনো আপনার যে তার যে মেডিকেল রিপোর্ট যে সে কীতে মারা গেছে সেটা আমরা দেখি না। সুতরাং আমরা আশাবাদী যে এই মামলা থেকে সকল আসামি খালাস পাবে ইনশাল্লাহ। পরবর্তী তারিখ চার্জ গঠনের জন্য আগামী মাসের 26 তারিখে। দেশের ৮২ লাখ মানুষ কোনো না কোনো মাদক গ্রহণ করে থাকে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, যে কারণে কঠোর আইন করা হচ্ছে। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় 4.28% মাদকের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে তরুণ ও যুবকদের সংখ্যা বেশি। আর মাদকাসক্তদের তুলনায় দেশের সরকারি চিকিৎসা সেবা পর্যাপ্ত নয়। তাই চলতি অর্থ বছরে ৭৫টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে ১,১০ লাখ টাকা অনুদান দিয়েছে সরকার। পাশাপাশি ১,৪১৩ কোটি টাকা ব্যয়ে ৭ বিভাগীয় শহরে সরকারিভাবে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু করেছে সরকার। ঢাকা মেট্রোপলিটন এলাকার 15টি বেসরকারি হামের উপসর্গ নিয়ে আরো 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও উপসর্গে আরো 945 শিশু আক্রান্ত হয়। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো 9 শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 605 শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও 93 শিশু প্রাণ হারিয়েছে। আগামী 28 জুন সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী ও ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। তিনি আরও জানান, 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর 12 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এবার 2,40 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি। 28 জুন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে হবে। 6 মাস থেকে 11 মাস বয়সী যে বাচ্চারা, 1 বছরের কম বয়সী, তাদেরকে আমরা নীল রঙের একটা ভিটামিন এ ক্যাপসুল থেকে খাওয়াবো। আর 12 মাস থেকে 59 বয়সী যারা, তাদেরকে আমরা লাল রঙের ক্যাপসুলটা খাওয়াবো। নগদ টাকা লেনদেন কমিয়ে আনতে চায় সরকার। 2041 সালের মধ্যে শতভাগ ক্যাশলেস লেনদেন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে আগামী 1 জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার শুরুর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের জন্য এর ব্যবহার বাধ্যতামূলক। মানিব্যাগ থেকে টাকা গোনার ঝামেলা কিংবা ছেঁড়া নোট আর খুচরা পয়সার টানাপোড়েন সবকিছুই অতীত হতে চলেছে একটি মাত্র কিউআর কোডের স্ক্যানে। কিউআর কোড চালু হলে দোকান বা শপিং মলে ভিন্ন ভিন্ন ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং কোম্পানি আলাদা কিউআর কোড প্রয়োজন হবে না। বাংলা কিউআর কোড থাকলেই যে কোনো ব্যাংকিং বা এমএফএস অ্যাপ থেকে সরাসরি পরিশোধ করা যাবে পণ্যমূল্য। ক্যাশলেস হলে সুবিধাটা হয় কি, আপনার সিকিউর হলো। বাংলা কিউআরে হচ্ছে বিকাশ হোক বা যে কোনো মোবাইল মানি, ডিজিটাল মানি আপনার কাছে থাকলেই আপনি পেমেন্টটা করতে পারছেন। বাংলা কিউআরে পেমেন্ট করার ফ্যাসিলিটিস পাচ্ছে কনজিউমাররা। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় ব্যাংক। কর্মকর্তাদের দাবি, বাংলা কিউআর পুরোপুরি চালু হলে টাকা ছাপানো আর ব্যবস্থাপনায় বছরে অন্তত 20,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। সবার জন্য হবে যে 1 জুলাই 2026 থেকে। এছাড়া অন্য কোনো কিউআর কোড চলবে না। বাংলা কিউআর কোডের মাধ্যমে সব কেনাকাটা চলতে পারবে,
অনেক সহজ হবে। ফুটপাতের চায়ের দোকান থেকে বিপণী বিতান অথবা প্রত্যন্ত অঞ্চলের মুদি দোকানেও পৌঁছে যাবে বাংলা কিউআর কোড, এমনটাই প্রত্যাশা নিয়ন্ত্রক সংস্থার। যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কে যত বেশি লোক আমরা ইনকর্পোরেট করতে পারবো, যত বেশি লোক অন্তর্ভুক্ত করতে পারবো, আমাদের ইনক্লুসিভ অ্যাক্টিভিটিটা তত জোরদার হবে, তত বেগবান হবে। ক্যাশলেস ট্রানজ্যাকশন যেহেতু সবাইকে এটাতে ঢোকানোর, এটাতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আমাদের চলমান আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও বাড়াতে সক্ষম হব। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে ডিজিটাল লেনদেনকালে মোট প্রতারণার ঘটনা 81,423টি, যাতে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এমন প্রতারণা থামাতে বড় ভূমিকা রাখবে এই বাংলা কিউআর। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। রাতের বুলেটিনে আবারও বিরতি নিচ্ছে। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। উজানের ঢলে ভাসছে তিস্তা পার, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা, গাইবান্ধায় ভাঙনে দিশেহারা মানুষ। আবারও স্বাগত রাতের বুলেটিনে। চলে যাচ্ছি পরে খবর। গাইবান্ধায় তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও বেড়েই চলেছে যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি। উজানের ঢল ও অবিরাম বৃষ্টিতে যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরগঞ্জ, সারঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলায় অব্যাহত রয়েছে তীব্র নদী ভাঙন। এর মধ্যে মাত্র কয়েকদিনে ভাঙনে অন্তত 2 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব এলাকার অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের ভাঙনের খবর জানালেও কেউ এগিয়ে আসেনি। কুমিল্লায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী সহ অন্তত 5 জন গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়রা জানান, কর্মসূচি চলাকালে একদল মাদক কারবারি বিক্ষোভ মিছিলে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ 11 বছর বয়সী শিক্ষার্থী প্রেমের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয় তাকে। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে চলছে অভিযান। বর্বরোচিত হামলার পর মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে আটক করে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, তার বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাইমা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান আরেক মেয়ে ইকরা আক্তার। স্থানীয়রা জানায়, সকালে বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পরে স্থানীয়রা অভিযুক্ত হামলাকারী যুবককে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতার ছোড়া ইট পাটকেলে 6 থেকে 7 জন পুলিশ সদস্য আহত হন। হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চিলে চিলি শব্দ তো আমি মাঝি হয়তো ঝরগাঝাটি লাগছে। আমরা কয়েকজন ঢুকিতে পিছনে আপনার 1 রুমের ভিতরে 3টা মেয়ে আর ভাত পাকের ঘরে এসে মা। যখন কইছে 5 বছর তখন হারুনের দৌড়ি আইছে, আর হারুনের ছেলে আসি দেখে কি এগুলো কোবাইতে আছে আর কি। তখন হারুনেরা ধরতে গেছে আর এরা খুব দন ধরছে। এই লোকটা চিনতো হারুন, এই বিল্ডিং এ ভাঙা ছিল। আমি আমাদের সাদে গেছিলাম দেখছি যে ডাকায় ও ওই চিপাই ছিল, পরে ওরে এই দিক দিয়ে নামাই এই জায়গায় মারছে। সুনামগঞ্জ 2 আসনের সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ 9 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এই রায় দেন। মামলায় হাফেজ সৈয়দ নাইম আহমেদ আরিফ নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন। এর মধ্যে 2 আসামির মৃত্যু হওয়ায় তাদের নামে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। 2004 সালের 21 জুন সুনামগঞ্জের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলায় যুবলীগের এক নেতা নিহত এবং অন্তত 29 জন আহত হন। ওই মামলায় প্রধান আসামি ছিলেন আরিফুল হক চৌধুরী। এই 34 ধারায়
মামলাটা বিচার কার্য সম্পন্ন হয় এবং এর আরেকটা ছিল বিস্ফোরক দ্রব্যাদি আইনের 3 এবং 4 ধারায়। মোট আসামি ছিলেন 12 জন, আমার যদি ভুল না হয়। এখানে 2 জন মৃত্যুজনিত কারণে ওনারা মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন, 8 জন খালাস পেয়েছেন, বেকসুর খালাস পেয়েছেন এবং একজনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। চেক ডিজঅনার মামলায় মূল আসামির পরিবর্তে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে যেয়ে আটক হয়েছেন এক নারী। দুপুরে ঢাকার মহানগর দায়রা আদালতে এ ঘটনা ঘটে। শুনানির সময় সন্দেহ হলে ওই নারীকে আটক করার নির্দেশ দেন বিচারক। বরিশালের হিজলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝঘাটে হামলা ভাঙচুর ও লুটপাট হয়েছে। এলাকাবাসী জানান, স্থানীয় গৌরবদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর তালুকদার ও ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার সাথে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ ব্যাপারীর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই 3টি ঘাটে হামলা চালিয়ে 20 থেকে 25টি ঘর ভাঙচুর করে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিপিএফ প্রসিত গ্রুপের 3 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। গতরাত 3টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সিল্কপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবির সদস্যরা। গতরাতে শহরাতলা সীমান্তে বিএসএফ 7 জনকে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ। রাতের বুলেটিনে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরে এসে আরো থাকছে। জর্ডান ম্যাচে বিশ্বকাপ অভিষেক হতে পারে আর্জেন্টিনার 7 ফুটবলারের। রাতে ইকুয়েডরের মুখোমুখি জার্মানি। আবারও স্বাগত রাতের বুলেটিন। যাচ্ছি পরের সঙ্গে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা এই রাজস্ব ব্যবস্থার অটোমেশন চায় না বলে অভিযোগ করেছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বৃহস্পতিবার সিপিডির বাজেট পরবর্তী আলোচনায় তিনি বলেন, শতভাগ ডিজিটাল ব্যবস্থা চালু না হলে অর্থ পাচার ও কর ফাঁকি বন্ধ হবে না। এদিকে আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগকে ন্যায্যতার পরিপন্থী উল্লেখ করেছে সিপিডি। একই সাথে কর ছাড় ও কর অব্যাহতির প্রকৃত হিসাব প্রকাশের দাবি জানায় সংস্থাটি। অনুষ্ঠানে এনবিআর এর সদস্য মুতাসিম বিল্লাহ বলেন, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে কর কাঠামোয় শতাধিক পরিবর্তন আনা হয়েছে। 138 এবং 139 ধারার জন্য আপনারা বলেছেন যে ফাইনাল সেটেলমেন্ট থাকবে, কিন্তু আমার যে ইনসেন্টিভের যে ট্যাক্স এটা 112 ধারা, সেই পয়েন্টটা ওখানে ঢুকান নাই। তার মানে কি, তাহলে কি 10% থেকে 5% নামাই দিয়া এখন কি আমাকে 27.5%-এ ফেলবেন না 12%-এ ফেলবেন? এইটা আমার একটু জানা দরকার। যদি তাই হয় তাইলে আমি এটাকে কি বলবো? আমাদের সাথে কি তাইলে এটা কি প্রতারণা করা হয়নি? মানে আমরা চাই বিজনেস ফ্রেন্ডলি একটা অবস্থা। আগামী বছর আমরা হয়তো বলতে পারবো যে কতটুকু আসলে বাজেট এটা গেল, এবং সেই কাজটা অবশ্যই আমরা হয়তো করব যে কতটুকু বাজেট, এই টার্গেট গুলো আসলে কতটুকু ফুলফিল হলো, এই যে আমাদের কমিটমেন্ট সেটার বেনিফিশিয়ারি আসলে রিয়েলি আদতে কতজন পাওয়া গেল। পশ্চিম ইউরোপে ছড়িয়ে পড়েছে তীব্র দাবদাহ। ফ্রান্স, ব্রিটেন এবং স্পেনে ভেঙেছে গরমের সব রেকর্ড। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অতিরিক্ত তাপমাত্রার কারণে বন্ধ রাখতে হচ্ছে প্যারিসের লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ারের মতো বিখ্যাত সব পর্যটন কেন্দ্র। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপ। ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অতিরিক্ত গরমের কারণে ঐতিহাসিক লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ার প্রতিদিন বিকেলেই বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার ফ্রান্সের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা 1947 সালের পর দেশটিতে জুনের ইতিহাসে সবচেয়ে বেশি। দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় চলছে রেড অ্যালার্ট। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর লামাতে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বৈরী আবহাওয়ায় থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, বাড়ছে আতঙ্ক।
এটা সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এই গরম সহ্য করবে তা ভেবেই আমি চিন্তিত। আগামী 10 বছরের মধ্যে এটাই যদি সবচেয়ে কম গরমের গ্রীষ্মকাল হয় তবে সেটা সত্যিই ভয়ের ব্যাপার। গরমের এই ভয়াবহ রূপ দেখছে পশ্চিম ইউরোপের অন্যান্য দেশও। ব্রিটেনে জুনের তাপমাত্রা রেকর্ড 36.1 ডিগ্রিতে পৌঁছেছে, আর স্পেনে ভেঙেছে 76 বছরের গরমের রেকর্ড। বেলজিয়ামের ব্রাসেলসে তাপমাত্রা 37 ডিগ্রি অতিক্রম করায় বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত অ্যাটমিয়াম। সেখানে বেড়াতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। আমি প্রচুর পানি পান করছি আর ঠান্ডা পানিতে গোসল করছি। গ্রিস থেকে এখানে এসে দেখি এখানকার গরম গ্রিসের চেয়েও বেশি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার বেশিরভাগ হোটেলেই কোনো এসি নেই। পরিস্থিতি সত্যিই খুব কঠিন। আবহাওয়াবিদরা বলছেন ইউরোপ বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। ফ্রান্সে গরম থেকে বাঁচতে জলাশয়ে নেমে পানিতে ডুবে এখন পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এদিকে নেদারল্যান্ডস ও জার্মানিতেও তীব্র খরা ও পানির সংকটের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আকাশে গরম বাতাস আটকে থাকার কারণে ইউরোপে এই অস্বাভাবিক আবহাওয়া তৈরি হয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্রিটেন জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ইংল্যান্ড ও ওয়েলসের 1000-এর বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রেণীকক্ষগুলো নিরাপদ তাপমাত্রায় রাখা সম্ভব না হওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আগেভাগেই ছুটি দেওয়া হয়েছে। কিছু স্কুল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে সাউদার্ন ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিশু, বয়স্ক ও অসুস্থদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। টানা 2 ম্যাচে জিতে আগে নকআউট নিশ্চিত করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এবার তারা মুখোমুখি হচ্ছে ইকুয়েডরের। নকআউট নিশ্চিত হওয়ায় এই ম্যাচটি জার্মানির কাছে অনেকটা প্রস্তুতি ম্যাচের মতো। তবে ইকুয়েডরের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। নকআউটে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই তাদের। রাত 2টার এই ম্যাচটি তাই তাদের জন্য হয়ে উঠছে টিকে থাকার লড়াই। ইকুয়েডর প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করে। দ্বিতীয় ম্যাচে এসে তারা বড় ধরনের ধাক্কা খায়। কুরায়াসের বিপক্ষে ড্র করে, ফলে নকআউট পর্বে যেতে হলে তাদেরকে জার্মানিকে হারাতে হবে। অনেকের ধারণা নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় জার্মানি হয়তো এই ম্যাচে দ্বিতীয় সারির কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিতে পারে। জার্মান ও ইকুয়েডর একে অপরকে এ পর্যন্ত 2 বার মোকাবেলা করেছে। 2 বারই জয় পেয়েছে জার্মানি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হতে পারে আর্জেন্টিনার 7 ফুটবলারের। নকআউট পর্ব নিয়ে অনিশ্চয়তা না থাকায় শুরুর একাদশেও বড়সড় পরিবর্তনের আভাস ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দিয়ে বাকি 2 গোলকিপারকে পরখ করতে পারেন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি 90 মিনিট খেলবেন কিনা তা নিয়েও আছে আলোচনা। ব্যাক টু ব্যাক 6 পয়েন্ট, 5 গোল আর ক্লিনশিট। যে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব খেলবে আর্জেন্টিনা তা প্রায় নিশ্চিত। ম্যাজিশিয়ান লিও মেসি সেরা ছন্দে। কোচ লিওনেল স্ক্যালোনির ছোঁয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উড়ন্ত দুরন্ত। নকআউট স্টেজের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান। সে ম্যাচে শুরুর একাদশে পরিবর্তন তো বটে, বিশ্বকাপ অভিষেক হতে পারে 7 ফুটবলারের। বড় তারকাদের বিশ্রামের কথা বিবেচনায় রেখেছেন লিওনেল স্ক্যালোনি। কাতার বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেও 1 মিনিটও খেলতে পারেননি গোলকিপার জেরোনিমো রুলি। এমিলিয়ানো মার্তিনেজের পরিবর্তে জর্ডান ম্যাচে দেখা যেতে পারে তাকে। ভাবনা তৃতীয় গোলকিপার হুয়ান মুসোও আছেন। লিওনার্দো ব্যালের্দির ইনজুরিতে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মার্কোস সেনেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টটেনহাম ফুটবলারের কপাল খুলতে পারে। ইনজুরির থাবায় কাতার বিশ্বকাপ খেলতে পারেননি জিওভানি লো সেলসো। অথচ 2021 ও 2024 সালে তিনি ছিলেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলের সদস্য। গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে খেলানোর সম্ভাবনা বেশি। জিওলিয়ানো সিমিওনি, ভ্যালেন্টিন বার্কো, হোসে ম্যানুয়েল লোপেজের দিকেও নজর রেখেছেন স্কালোনি। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সাইড বেঞ্চ থেকে মুক্তি পেতে পারেন এই ফুটবলাররা।
এছাড়া গেল ম্যাচে ইনজুরি আক্রান্ত ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় শুরুর একাদশে থাকবেন অটামেন্ডি। কিংবদন্তি মেসি 90 মিনিট খেলবেন কিনা এ নিয়েও আছে আলোচনা। তরুণ নিকো পাজ স্কালোনির আরেক অপশন। আরিফুল ইসলাম, ওয়ান স্পোর্টস। দীর্ঘ ও সুস্থ জীবনের আসল রহস্যটা কি? চিরন্তন এই প্রশ্নের উত্তর এবার হয়তো মিলতে যাচ্ছে ব্রাজিলের 3 বোনের কাছে। লেভিতা, জুরাইদে আর জুলিনা, এই 3 বোনের সম্মিলিত বয়স এখন 316 বছর। এ মাসেই গিনেস বুক বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত 3 বোনের পরিবার হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের। শতবর্ষী এই বোনদের দীর্ঘায়ু রহস্য জানতে ডিএনএ গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। 1 শতাব্দী পার করে আসা 3টি জীবন, অথচ ক্লান্তি ছুঁতে পারেনি এতটুকুও। 109 বছরের লেভিতা, 104 বছর বয়সী জোরাইদে আর 103 বছরের জুলিনা এখন পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী 3 বোন তারা। তবে গিনেস সার্টিফিকেটের চেয়েও বিজ্ঞানীদের বেশি আকর্ষণ করেছে তাদের সতেজ থাকার রহস্য। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা মানুষের শরীরে প্রতিরক্ষামূলক জিন খুঁজছি। একটি পরিবারের যখন একাধিক শতবর্ষী মানুষ থাকেন, তখন গবেষণার নিখুঁত ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিজ্ঞান যেখানে জিনের খোঁজ করছে, এই 3 বোনের কাছে জীবনের সমীকরণ সেখানে খুব সহজ। 104 বছর বয়সেও আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক মাখতে ভোলেন না সেজ বোন জোরাইদে। 5 সন্তানের জননী এই নারী পেশা জীবনে ছিলেন একজন নার্স। সুস্থ জীবনের জন্য তিনি কৃতিত্ব দেন মায়ের হাতের পুষ্টিকর খাবারকে। আমরা নদীতে সাঁতার কাটতাম, খেলা করতাম, নদী থেকে মাছ আর কাঁকড়া ধরে এনে একদম তাজা রান্না করতাম। 103 বছরের মেজ বোন জুলিনাও এখনো পরিপাটি। সংসারী এই নারী বড় করেছেন 6 সন্তানকে। এখনো ব্যাগ থেকে চিরুনি বের করে নিজেই চুল আঁচড়ান, রান্না করেন নিজের পছন্দের মাছ। ফ্রিজ ছাড়া সেই পুরনো দিনের একদম তাজা খাবার খাওয়ার গল্প তার স্মৃতিতে এখনো অমলিন। সবচেয়ে বড় বোন 109 বছর বয়সী লেভিতার পায়ে এখনো শোভা পায় নিজের হাতে বোনা উলের মোজা। টেলিভিশন নেটওয়ার্কে কাজ করা এই প্রবীণ মানুষটির নিজের জীবন নিয়ে কোনো আফসোস নেই। বিজ্ঞানীরা হয়তো দীর্ঘায়ুর ওষুধ খুঁজতেই এই ডিএনএ পরীক্ষা করছেন। তাদের লক্ষ্য কমপক্ষে 500 জন শতবর্ষী মানুষের রক্ত পরীক্ষা করা। তবে ল্যাবের পরীক্ষার বাইরেও শত বছর ধরে টিকে থাকা 3 বোনের এই অটুট বন্ধন, প্রতিদিনের খুনসুটি আর অমলিন হাসিই যেন তাদের বেঁচে থাকার আসল রসদ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চায়নার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক, 13টি সমঝোতা ও 2টি চুক্তি সই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমত 2 দেশ। রবিবার থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, জানালেন ভারতীয় হাই কমিশনার। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে জনগণ, মন্তব্য এনসিপির। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি। ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে, মন্তব্য অর্থমন্ত্রীর। গত বছর সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন, টিআইবির জরিপ। এবং ভেনেজুয়েলায় পরপর 2 শক্তিশালী ভূমিকম্পে অন্তত 164 জন নিহত, আহত প্রায় 1000, জরুরি অবস্থা জারি। এই ছিল রাতের বুলেটিন। একটু পর দেখবেন টক শো কঠিন কথা সহজে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।